একটা এতদিনে হয়তো জেনে গেছো যে মধুসূদন একটি কবিতা লিখেছিল, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। তো সেই এই কপোতাক্ষকে নিয়ে সেই সেই যে কবিতা, সেই এই গল্পটা অনেকটা কপোতাক্ষের পাড়ের সেই গল্প। এই হচ্ছে কপোতাক্ষ নদী আমাদের বয়ে গেছে। সেই কপোতাক্ষের পাশে ছোট্ট একটা কুঁড়ে ঘরে হচ্ছে গিয়ে রীতাদের বাড়ি। হ্যাঁ, দিনমজুর ফ্যামিলির ছোটোখাটো বাড়ি। হ্যাঁ, ছোটোখাটো বাড়িতে সবাই মিলে থাকা। তো সেই বাড়ি থেকে প্রায় কত দূর, প্রায় প্রায় 1 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে তাদের দূরের স্কুল। রীতা তখন ক্লাস 9-এ পড়ে, আমি যে সময়ের কথা বলছি। 3 তলা স্কুলে মোটামুটি সে প্রতিদিন হেঁটেই যেত। এখন হেঁটে যাওয়ার পথে ধরো এই যে বাসা থেকে যখন সে হেঁটে যাচ্ছে, আমরা রিতাকে যদি ওকে, সে প্রতিদিন বাসা থেকে হেঁটে যেত। হেঁটে যাওয়ার পথে ধরো কিছু দূর পর একটা রাস্তার মোড় পার হচ্ছে। রাস্তার মোড় পার হয়ে এখানে দেখছে হচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পরে একটা ছেলেদের হাই স্কুল, এই পাশে একটি গোহাটা। গোহাটাতে প্রচুর গরু আছে। আমি যদি গরু আঁকার চেষ্টা করি, আহ, হুম, আচ্ছা, এটা গরু কি ঘোড়া কিছু বোঝা যাচ্ছে না। তো এরকম সবকিছু পার হয়ে তারপরে সে আধা ঘন্টায় ধরে স্কুলে গেল। এখানে আছে আশেপাশে প্রচুর গাছপালা। হুম, কিছু দূর যাওয়ার পরে আশেপাশে অনেক গাছপালা। আহ, নদীর দিকে যদি তাকাই, নদীতে আছে হচ্ছে গিয়ে কপোতাক্ষ এখন প্রায় শুকিয়ে গেছে, তারপরেও কপোতাক্ষে আছে হচ্ছে গিয়ে প্রচুর মাছ আছে। তো ছোটবেলায় মাছ আঁকতাম এইভাবে, যে এরকম দুইটা দাগ দিয়ে, এগুলো হচ্ছে মাছ। তো প্রতিদিন সে স্কুলে যায়, বিকালে স্কুল থেকে আসে। এখন রিতার চোখে সেটের ধারণাটা কি রকম? একদিন রিতার সাথে এই ব্যাপারে কথা বলতে বলতে ধরো প্রথমে যে জিনিসটা আসলো, যে ওকে বোঝাবার চেষ্টা করছি সেট জিনিসটা কিরকম। তো যদি দেখো যে এই পথ দিয়ে যাওয়ার সময় আমরা আশেপাশে অনেক কিছুই দেখলাম, তাই না? গাছপালা দেখলাম, পুকুর, নদী দেখলাম, আমরা গরু ছাগল দেখলাম, আমরা প্রচুর মানুষ দেখলাম, অবশেষে আমি স্কুলে পৌঁছালাম। তো অসংখ্য জিনিস আমরা দেখছি। এই জিনিসগুলোকে যদি আমরা আলাদা আলাদা ভাগে সুস্পষ্টভাবে আলাদা করে ভাগ করতে চাই, তাহলে কিরকম দেখায়? ওকে, ভাগ করতে গেলে আমরা প্রথমেই বায়োলজি থেকে দেখেছি, বহু আগেই দেখেছি আমরা যে যে কোনো জিনিসকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে গিয়ে জীব, একটা হচ্ছে জীব, আর একটা হচ্ছে গিয়ে জড়। যদি এখানেই দেখো যে এখানে হচ্ছে গিয়ে আমাদের জীব কোনগুলা, জীব হচ্ছে গিয়ে আমাদের গাছপালা, আমাদের মানুষ, আমাদের গরু ছাগল, আমাদের নদীতে মাছ। তাহলে যখনই জীব বলছি তখন হচ্ছে কি আমরা নির্দিষ্ট জিনিসগুলোকে আলাদা করে ফেলতে পারছি। জড় বলার সময় আমরা বলে দিতে পারছি যে বাড়িঘর, রাস্তাঘাট, খেলার মাঠ, তারপরে আমাদের আশেপাশে গাড়ি ঘোড়া, যা দেখতে, দোকানপাট, সবই হচ্ছে জড়। তাহলে জড়কেও আমরা খুব সুনির্দিষ্টভাবে আলাদা করে ফেলতে পারছি। এটাই হচ্ছে গিয়ে এক একটা রকমের সেট, যেখানে প্রত্যেকটা জিনিসকে সুনির্দিষ্টভাবে একটা গ্রুপে ফেলে দেওয়া যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই জীবের ভেতরেই যদি আমরা আবার আরেকটু গভীরে দেখতে চাই, তাহলে কি রকম হবে বিষয়টা? ধরো এই জীবের ক্ষেত্রে আমরা কি দেখলাম? আমরা বলছি হচ্ছে গিয়ে মানুষ যেমন জীব, এখানে গাছপালাও তেমনি জীব, গরু ছাগলও তেমনি জীব। এদেরকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটি হচ্ছে গিয়ে উদ্ভিদ, আর একটা হচ্ছে প্রাণী, তাই না? এখন এই প্রাণী যখন আমরা বলছি তখন আমরা অসংখ্য জিনিস আছে, তাই না? অসংখ্য প্রাণী আছে, গরু ছাগল মানুষ, মাছ, তারপরে পাখি, এরকম যদি দেখতে চাই অসংখ্য রকমের জিনিস আছে আমাদের প্রাণীর ভেতরে। হ্যাঁ, ঠিক তেমনি উদ্ভিদের ভেতরে আমাদের কি বিভিন্ন ধরনের গাছপালা। তাহলে যে কোনো এরকম আশেপাশে যা দেখছি সবগুলাকে আমরা, যারা জীব তাদের সবাইকে দুইটা নির্দিষ্টভাবে ভাগ করে ফেলতে পারছি। তাহলে উদ্ভিদগুলাকে যে ভাগ করছি এটাকে আমরা বলতে পারি উদ্ভিদের একটা সেট। প্রাণীগুলাকে যে আমরা ভাগ করছি এগুলাকে বলতে পারি প্রাণীর একটা সেট। হুম, সেটের কনসেপ্টটা তাহলে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগছে দেখছি। এখন যদি এখানে আমরা খেয়াল করি জড়োর ভেতরে কত রকম জিনিস আছে, অসংখ্য জিনিস আছে। আমাদের থালাবাটি, চামচ, আলনা, কাপড় চোপড়,
তার মানে একটা সেটের সদস্য কি অসীম হতে পারে? উত্তর হচ্ছে হতে পারে। একটা যে কোনো একটা সেটের সদস্য হতে পারে অসীম, অসংখ্য জিনিসপত্র। সুতরাং হতে পারে, কিন্তু এটা নির্দিষ্ট হতে হবে। বিষয়টা কিরকম? আমরা ধরলাম যে আহ, আমরা একটা যদি মোমবাতি নিই, তাহলে মোমবাতিকে জীব না জড়, এটা সুনির্দিষ্ট হয়ে বলতে গেলে আমরা জানি মোমবাতি হচ্ছে জড়। অর্থাৎ যে কোনো কিছু আমরা নিলে আমরা যদি সুনির্দিষ্টভাবে বলতে পারি যে আচ্ছা এটা এই সেটের সদস্য, তখনই সেটা একটা সেট হবে। অর্থাৎ সেটটা খুব সুন্দরভাবে ডিফাইন থাকতে হবে। ঝামেলা একটা আছে। এখন সেই ঝামেলার দিকে যদি আমরা তাকাই, যে আমরা বলছি যে প্রাণী, প্রাণীকে আমরা দেখছি হচ্ছে গিয়ে, যদি এই ছবির দিকে দেখো, এখানে আছে হচ্ছে গিয়ে আমাদের নদীতে আছে হচ্ছে গিয়ে মাছ, মাটিতে আছে হচ্ছে গিয়ে মানুষ, এবং এখানে গরু। তার মানে যদি আমরা ভাগ করতে চাই, এখানে আরেকটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে জলজ যারা জলে থাকে, স্থলজ যারা স্থলে থাকে, তাই না? দুটো ভাগে ভাগ করে ফেললাম। এখন তোমরা যদি দেখো ব্যাঙ, ব্যাঙ কিন্তু ব্যাঙ কিন্তু জলেও থাকে আবার স্থলেও থাকে। এই ক্ষেত্রে হয়ে গেল ঝামেলা। হ্যাঁ, তাহলে ব্যাঙ কি স্থলজে পড়বে নাকি জলজে পড়বে? এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে স্থলজ, যেমন হচ্ছে স্থলজের ভিতরে কি পড়ছে, গরু, গরু, তারপরে মানুষ, হ্যাঁ। আর জলজের ভিতরে কি পড়ছে, জলজের ভিতরে পড়ছে মাছ। কিন্তু এই যে জায়গাটা যেখানে আমরা বলছি হচ্ছে কি না, যে কিছু আছে যেটা জলজ এবং স্থলজ দুইটাই, সেটাকে আমরা কি বলছি, যেমন ব্যাঙ। সেটের এরকম হতে পারে যে সেটগুলো আলাদা আলাদা হবে, এরকম না। সেটগুলো এমন কিছু হতে পারে যে কিছু উপাদান যে দুইটা সেটেই আছে, হতেই পারে। এইভাবে যে বৃত্ত বৃত্ত দিয়ে প্রকাশ করার যে নিয়ম, সেটাকে বলা হয় ভেন চিত্র, যেটাকে তোমরা দেখলে খুবই কাজে লাগলো। ভেন চিত্র সম্পর্কে তোমরা পরে আরো দেখবা। এখনকার কথা হচ্ছে গিয়ে যে আমরা এইভাবে জলজ, স্থলজ, এরকম যে কোনো কিছুকে আমরা এরকম একসাথে, দেখো জলজ বলা মাত্র আমি কিন্তু বলে দিতে পারছি যে আচ্ছা জলে থাকে, যেমন হচ্ছে গিয়ে কেবল মাছ না, আরো অনেক প্রাণী আছে যারা জলে থাকে। হ্যাঁ, যেমন জলহস্তি, এরকম অসংখ্য প্রাণী আছে যারা জলে থাকে, আবার অসংখ্য প্রাণী আছে যারা স্থলজে থাকে, আবার কিছু কিছু আছে যারা জলে স্থলে দুই জায়গাতেই থাকে, উভচর। তো এদেরকে খুব সহজ একটা চিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করে ফেলতে পারলাম। এগুলোই হচ্ছে সেট। হ্যাঁ, তাহলে সেট জিনিসটা বেশ ইন্টারেস্টিং, তাই না? সেটের ইন্টারেস্টিং ব্যাপারটা যদি যদি আরেকটু করা হয়, তো রীতা বলল আচ্ছা সেট এই পর্যন্ত বোঝা গেল, কিন্তু এখন যদি তুমি অঙ্কে সেট ব্যবহার করতে চাও তাহলে কিভাবে করবা? রাইট, অঙ্কের ক্ষেত্রে সেট ব্যবহারেরটা একটু ডিফারেন্ট। কারণ অঙ্কের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে গিয়ে প্রতীক, বিভিন্ন প্রতীক যেমন এ, বি, সি, ডি এগুলো ব্যবহার করি, এবং বিভিন্ন সংখ্যা যেমন 1, 2, 3 এইসব ব্যবহার করি। এই ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে সেট কীরকম? সংখ্যার ক্ষেত্রে সেটের ধারণাটা ওকে, আমি ওকে বললাম আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি সব একটা কাগজ নাও এবং জোড় সংখ্যাগুলো লিখতে থাকো। ওকে, তো ও কি করলো, একটা কাগজ নিল এবং কাগজ নিয়ে জোড় সংখ্যাগুলো লেখা শুরু করলো। 2, 4, 6, 8, 10 এইভাবে লিখতে থাকলো। এরপরে আমি বললাম আচ্ছা দেখো, আমি তোমাকে কেবল একটা কথা বলেছি যে তুমি জোড় সংখ্যাগুলো লেখো। হ্যাঁ, তুমি বিশাল একটা খাতা ভরিয়ে ফেলছো। তার মানে দেখো যে এই যে আমি বললাম জোড় সংখ্যাগুলো লেখো তুমি, অর্থাৎ আমি খুব সুনির্দিষ্ট একটা সংজ্ঞা দিয়েছি যেটা তুমি বুঝতে পেরেছো এবং তুমি সেইভাবে লিখে যাচ্ছ। তাহলে যদি এরকম ভাবে বলা যায়, যদি এভাবে লেখা যায়, তাহলে সেটা একটা সেট, সুনির্দিষ্ট একটা সংজ্ঞা। এখন তুমি যদি একইভাবে যদি বলি আচ্ছা বিজোড় সংখ্যাগুলো যদি লেখো আরেকটা পৃষ্ঠায়, তাহলে তুমি কি করবা? তুমি লিখবা হচ্ছে গিয়ে 1, 3, 5, 7 এভাবে লিখতে থাকবা। তাহলে বিজোড় সংখ্যাকেও আমি কেবল বলছি বিজোড় সংখ্যাগুলো লিখো, তুমি খুব সুস্পষ্টভাবে লিখে যাচ্ছ, অর্থাৎ সবগুলো হচ্ছে গিয়ে খুব সুসংজ্ঞায়িত জিনিস। এগুলোই হচ্ছে সেট। ও
জিনিসটা বেশ ইন্টারেস্টিং মনে হলো এবং ও বলল তাহলে হচ্ছে কি আচ্ছা এখানে এই সেটের সদস্য সংখ্যা কখনো শেষ হচ্ছে না, 2 4 6 8 10 আমি লিখতে চাইলে অসীম পর্যন্ত লিখে যাবো, অসংখ্য সংখ্যা আসবে। এগুলো হচ্ছে অসীম সেট যাদের যাদের সদস্য সংখ্যা সীমিত না। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটা জিনিস দিই যেখানে সসীম একটা ব্যাপার আসবে, হ্যাঁ, যাতে তোমার বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তুমি এমন একটা সেট লেখো, এমন একটা সেট যেখানে তোমার সংখ্যাগুলো কিরকম হবে। ধরো যার বর্গ, যাদের বর্গ, যাদের বর্গ কিরকম, আহ, যাদের বর্গ ধরি 11 থেকে বড় বড় এবং 29 থেকে ছোট। আহ, যাদের বর্গ 11 থেকে বড় এবং 29 থেকে ছোট, বললো রিয়েলি এগুলার মানে কি, এটা কিভাবে বের করবো? আমি বললাম ওকে, একটা একটা করে নাও। যাদের বর্গ, হুম, সরি এখানে আমি মনে হয় একটু ভুল বলেছি, হ্যাঁ, তুমি এক কাজ করো, সেটা হচ্ছে যাদের বর্গ না হয় ধর যে সব পূর্ণ সংখ্যার, যেসব পূর্ণ সংখ্যার বর্গ 11 থেকে বড় এবং 29 থেকে ছোট। আচ্ছা, খুব একটা হেল্পফুল হলো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি একটু ধাপে ধাপে নাও বিষয়গুলো। ধরো তুমি, আমি প্রথমে বলেছি যেসব পূর্ণ সংখ্যা, ওকে, তুমি তাহলে প্রথমে চিন্তা করো, তুমি জানো পূর্ণ সংখ্যা কি, তাই না? পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে 1 2 3 4 0 -1 -2, অর্থাৎ 0 1 2 3 4, এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? 6, আবার এদিকে হচ্ছে -1 -2 -3 -4 -5 -6, এ পর্যন্তই লিখলাম, আরো লেখা যেত। এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার দ্বিতীয় ধাপে আমি কি বলেছি, বর্গ। তাহলে তুমি দ্বিতীয় ধাপে যেটা বের করো পূর্ণ সংখ্যার বর্গ, অর্থাৎ একটা একটা করে করো। তাহলে পূর্ণ সংখ্যার বর্গ, ওকে, কি বললো তাহলে হচ্ছে, ও যেটা করলো, শূন্যকে বর্গ করলে শূন্য পেলো, এককে বর্গ করলে এককে এক, দুইকে করলে দুইয়ের বর্গ হচ্ছে 2 2 4, 3 3কে 3-এর বর্গ 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 29 থেকে বড়, আচ্ছা এটা 29 থেকে বড় হয়ে গেছে, তাহলে আর দরকার নাই। একইভাবে তাহলে আমরা পেলাম হচ্ছে কি 11 থেকে বড় 29 থেকে ছোট, 11 থেকে বড় 9 11 থেকে ছোট, তার মানে 9, অর্থাৎ 11 থেকে বড় হচ্ছে 16, 36 বাদ, কারণ 36 29 থেকে বড় হয়ে যাচ্ছে, আমরা 29 থেকে ছোট চাই। তাহলে 16 এবং 25 হচ্ছে গিয়ে এই দুইটা, 16 কার বর্গ, 4-এর বর্গ, 25 কার বর্গ, 5-এর বর্গ। তাহলে ও বললো হচ্ছে গিয়ে 4 এবং 5। আমি বললাম ওকে, কিন্তু তুমি নেগেটিভ গুলো কেন করলে না? নেগেটিভ দিকও তো ছিল। আচ্ছা, নেগেটিভ কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? আমরা জানি নেগেটিভ এবং নেগেটিভ গুণ করলে সবসময় নেগেটিভ আসে, সুতরাং বাম দিকেও একই কন্ডিশন আসতে পারে। তার মানে -1-এর যদি বর্গ করা হয় তাহলে কি পাওয়া যায়, -1 গুণ -1 সমান সমান +1। ওকে, তাহলে এখানে যদি আমরা লিখি, এখানেও 1, -2 কে বর্গ করলে একইভাবে -4 না বরং 4, -3 কে বর্গ করলে 9, -4 কে বর্গ করলে 16, -5 কে বর্গ করলে 25, -36। তাহলে একইভাবে 11 এবং 25-এর মধ্যে পাচ্ছি হচ্ছে গিয়ে, 11 এবং 29-এর মধ্যে পাচ্ছি হচ্ছে গিয়ে 25 এবং 16, যারা কিনা -4 এবং -5-এর বর্গ। তাহলে এই সেটগুলাকে আমরা কিভাবে লিখব? ও যেটা করলো, ও লিখলো হচ্ছে গিয়ে ওকে, ওকে 4 5 -4 -5 এইভাবে লিখলো। আমরা জানি সেটের এইগুলাকে হচ্ছে গিয়ে কমা দিয়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লেখা হয়। এখন এটাকে প্রকাশ করার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি এটাকে যে কোনো একটা দ্বারা প্রকাশ করো, বলো হচ্ছে কি আচ্ছা এই সেটটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে এক্স, তাহলে এক্স সমান সমান এত, তাহলে জিনিসটা বুঝতে পরবর্তী যখন এক্স বলবো তার মানে এটা, আমাকে বারবার এই জিনিসটা লিখতে হবে না, এক্স বললেই চলবে। তো সেট প্রকাশের নিয়মের জন্য এরকম একটা বড় হাতের একটা ইংরেজি লেটার সাধারণত ইউজ করা হয়, এ বি সি ডি, এরকম এক্স ওয়াই জেড
এরকম। তো এইভাবে সে লিখলো। আমি বললাম, আচ্ছা জিনিসগুলো যদি একটু গুছায় লেখো তাহলে তাহলে উম, গণিতবিদরা এটাকে ব্যাপারে একটু বিশেষ বিশেষ রিকমেন্ডেশন দিয়েছে যে তোমরা একটু গুছায় লেখো। হ্যাঁ, তো আমরা যদি ছোট থেকে বড় লিখি বা বড় থেকে ছোট লিখি তাহলে ভালো হয়। তো আমি যেভাবে লিখলাম সেটা হচ্ছে -5, -4, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে গিয়ে 5। তাহলে x এত, একটু গুছিয়ে লেখা হলো। এখন আমি বললাম, আচ্ছা তুমি একটা প্রশ্নের উত্তর দাও যে আহ, প্রশ্নটা হচ্ছে গিয়ে 4 4 কি 4 কি এক্স সেটের সদস্য, এটা লেখো। হ্যাঁ, এবং একইভাবে লেখো 6 কি এক্স এর সদস্য, এই কথাটা লেখো। ও লিখলে হচ্ছে গিয়ে 4 এক্স এর সদস্য সদস্য 6 এক্স এর সদস্য না। বললাম ওকে, তুমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জিনিসটা খুব ভালো। এটাকে আরেকটু অন্যভাবে লেখা যায়। হ্যাঁ, যে কীরকম, যে এটাকে এইভাবে লিখতে পারি আমরা যে 4, জাস্ট এই চিহ্নটা দিলেই এক্স, বা 6, এইটা চিহ্নটা দিলেই এক্স। এইভাবেও লেখা যায় আসলে। এখন তুমি যেটা পছন্দ করো সেভাবে লিখতে পারো, যে এইভাবেও লিখতে পারো, একটু বড় হয়ে যায় তাছাড়া সব ঠিক আছে, অথবা এইভাবে লিখতে পারো। হ্যাঁ, তো এই চিহ্নটা দ্বারা বোঝা যাচ্ছে কি, আচ্ছা যে 4 বিলংস টু এক্স বা 4 এক্স এর সদস্য, 6 ডাজ নট বিলংস টু এক্স বা 6 এক্স এর সদস্য না। তো এইভাবে মোটামুটি এক্স গুলাকে প্রকাশ করা যায়। তো তোমরা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি সেটের ধারণা। আমি একটা ওকে, সো সেটের ধারণা তোমরা জানলা যে সেট কি রকম, সেট কিভাবে প্রকাশ করা হয়, আমাদের বাস্তব জীবনে সেটের কি রকম ব্যবহার, আমরা সংখ্যা জগতে কিভাবে সেট ব্যবহার করলাম। হ্যাঁ, তো সংখ্যার ক্ষেত্রে সেট আরও ইন্টারেস্টিং হতে পারে, কিন্তু সময় অনেক হলো, অন্য কোনো ভিডিওটিতে সেটা নিয়ে কথা বলা যাবে। তোমরা পরবর্তী ভিডিওর জন্য, মানে ধারাবাহিক ভিডিওগুলোর জন্য আমাদের ওয়েবসাইট NOTUN নতুন BOI নতুন বই .com নতুন বই .com এ যেতে পারো। সেখানে তোমরা তোমাদের কমেন্ট দিতে পারো। আমরা চেষ্টা করব কমেন্টগুলোর উত্তরে তোমাদের ভিডিও তৈরি করে সেগুলোর উত্তর দেওয়ার। আশা করি জিনিসগুলো তোমাদের হেল্প করবে। আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, সাথেই থাকো।